अपना सुनो, मैं अभी वापस आता हूँ। ओके 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 बेटा। किधर गया? नमस्ते साहब। তো শেষমেশ 12 ম্যাচের উইনিং স্ট্রিক ভেঙে গেল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে। ইন্ডিয়ার ইতিহাসে সবথেকে বড় রান চেস ছিল, ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যদি রান চেসের কথা বলা হয় 188 রান সবথেকে বড় রান চেস ছিল, সেটা কিন্তু ভারত করতে পারলো না। কার বিরুদ্ধে করতে পারলো না? তারাই যারা 2024-এ যাদেরকে টুর্নামেন্ট হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া। এখানে কিন্তু পরিষ্কারভাবে সাউথ আফ্রিকা বদলা নিয়ে নিল ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু পুরোপুরি এক্সপোজ হয়ে গেল, যেটা এই টুর্নামেন্টে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখে আসছিলাম। প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু কোনো না কোনো জায়গায় এসে কোলাপস করছিল। পুরোপুরি আজকের ডেটে এই ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ এক্সপোজড। তো আজকের ভিডিও এটা নিয়েই হবে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার রিভিউ হবে, যেটা আমাদের ইচ্ছা করছে না হেরে যাওয়ার পরে। কিন্তু এরপরে কি কি কনসিকুয়েন্সেস আসতে চলেছে এটার জন্য। ইন্ডিয়ার আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ফাইনাল ম্যাচের মতো হয়ে যাবে, সুপার 8-এর ইন্ডিয়া ওঠা কিন্তু মুশকিল হয়ে যেতে পারে ইডেন গার্ডেন্সের ম্যাচটা। তাছাড়াও শুধু ইন্ডিয়ার কথা না, শ্রীলঙ্কা আর ইংল্যান্ড যদি আমরা দেখি, শ্রীলঙ্কা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, নিজের মাটিতে 146 রান চেস করতে পারেনি। সেই ম্যাচ নিয়েও আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত, আমি শান্তনু এবং ও শান্তনু। তো আজকের ভিডিও শুরু করছি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার রিভিউ। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, সবার প্রথমে অভিষেক শর্মা। প্রথম রান পেল এই ওয়ার্ল্ড কাপের 4 নম্বর ম্যাচে। দিতে হবে। কত রান করেছে? 12 বলে 15। কি দরকার ছিল এখানটায় থেকে ম্যাচকে আগিয়ে নিয়ে যাওয়া? ঠিক আছে, ঈশান কিষান যেখানে আউট হয়ে গেছে, ঈশান কিষানকে নিয়ে আমি এখানে কোনো ডাউট রাখছি না। ঈশান কিষানের খেলা প্রথম থেকে এরকমই ছিল। হ্যাঁ, প্রথম থেকে এরকমই ছিল। আর হচ্ছে ও খেলা অলরেডি দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে এসে, যে ওর ওয়ার্ল্ড কাপ এন্ট্রিটা যেটা হয়েছে ও একদম জাস্টিস করেছে, ওটাতে জাস্টিফাই করেছে। আমি এখানে অভিষেক শর্মাকে নিয়ে কথা বলতে চাই এবং অন্যান্য ব্যাটার্সরা যারা আছে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। অন্যান্য দিনের মতো তিলক বর্মা আজকে ওপেনিং করতে হলো তিলক বর্মাকে ঈশান কিষানের দৌলতে। তিলক বর্মা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচে ওপেনিং করেছে 1 নম্বর বা 2 নম্বরে ওভারে এসে, তাই তো? মানে ওকে বলা হয় 3 নাম্বার, কিন্তু আমরা এখন ধরবো সেই হিসাবে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। তো এখানে অভিষেক শর্মার কথা যদি আমরা বলি, এখানে পরিষ্কারভাবে অভিষেক শর্মার একটা জিনিস করা উচিত ছিল, সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে ম্যাচকে আগিয়ে নিয়ে যাওয়া। ওই যে প্রথমেই বললাম, পেশা নিতে পারছে না ভাই। ধৈর্য, পেশা যেটাই বল, ইজ দ্য ওয়ার্ড। এইখানটায় অভিষেক শর্মাকে যেহেতু এক্সপিরিয়েন্স নেই, যেহেতু সবাই বলছে টিমের মধ্যে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স প্লেয়াররা, এক্সপিরিয়েন্স কোচরা তো রয়েছেই, তাহলে ওই জায়গাটায় অন্তত ওকে বোঝানো উচিত, যেহেতু তুই আজকে স্টার্ট পেয়েছিস, ঠিক আছে, একটা 6 2টো 4 মেরেছে, তাহলে এখানটা একটু দাঁড়িয়ে যা। যেখানে আমার দুটো উইকেট পড়ে গেছে, তিলক বর্মা আর ঈশান কিষান 2টো উইকেটই পড়ে গেছে, তাহলে ওখানটা দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল। সূর্যকুমার যাদব আসলো এখানে, আমাদের হাসি পাচ্ছে এই কথাটা বলতে। না, অভিষেক শর্মার কথা আরেকটু বলি, যেখানে 10 দিন আগেও অভিষেক শর্মা প্রথম বলে 6 মারবে কিনা 4 মারবে, ওটা নিয়ে কিন্তু একটা ডিবেট চলতো। হ্যাঁ, অভিষেক শর্মাকে এমন ভাবে হাইপ করে দিয়েছিল সবাই, স্ট্রাইক রেট, মানে কি একটা ব্যাপার। লাস্ট যদি আমি 20 ইনিংস বা 15 ইনিংস ধরি, মানে 194, 200, 250, এমনকি 300 স্ট্রাইক রেট। কথা হচ্ছে কি বলতো, মানুষকে না একটা ট্রান্সের মধ্যে ফেলে দিয়েছিল অভিষেক শর্মা। ওর কয়েকটা ম্যাচ খুব ভালো গেছে, আমি মানছি এখানে যে অনেকগুলো ম্যাচ ভালো গেছে এখানে। তো ওই জায়গাটায় এসে মানুষ ওই যে চমক একটা খেলা, যে ফ্ল্যামবয়েন্ট গেম যেটাকে বলে আর কি, ওইখানটা এমনভাবে দেখিয়েছে মানুষকে, মানুষ আর কিছু দেখতে চায় না। আর আমাদের ইন্ডিয়ান পাবলিক তো জানা কথা, আজকে যাকে মাথায় তোলাতে পারে তাকে কালকে পায়ের তলায় পিষতেও পারে, ঠিক আছে। কদিন আগে বলছিল সঞ্জু স্যামসন চলবে না, এখন আবার তুই এই ম্যাচটার পরে দেখে নিবি সঞ্জু স্যামসনকে কামব্যাক করানোর জন্য মানুষ কিভাবে উঠে পড়ে লাগে। ইন্ডিয়ান সেটাই মনে হয়, যদি ইনস্ট্যান্ট যদি ভোট হয় অভিষেক শর্মা না সঞ্জু স্যামসন, দেখো সঞ্জু স্যামসনের পেছনে সবাই ছুটছে। তাহলে অলরেডি
এটা কিন্তু রুমার্স ঘুরছিল যে এই ম্যাচে কিন্তু খেলাতে পারে সঞ্জু স্যামসনকে। আমরা ডিসকাস করেছিলাম হ্যাঁ, তো টিমের উপরে যখন আসছি তখন বলছি ওটা নিয়ে। তো অভিষেক শর্মা এখানে তো হলোই, অভিষেক শর্মার এই ব্যাপারটা যে একটা স্ক্যাম টাইপের হয়ে গেছে ব্যাপারটা ইন্ডিয়ার সাথে, ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স নেই যেখানে। আর হচ্ছে তিলক ভার্মার উপরেও যদি বলি আমরা, তিলক ভার্মা কিন্তু এই বছর ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো যাচ্ছে না। এক তো হচ্ছে 31 রান হাইয়েস্ট ছিল ওর, যেটা লাস্ট ম্যাচ নেদারল্যান্ডের গত 4টে ম্যাচে যদি আমরা ধরি। আর স্ট্রাইক রেট সব থেকে কম স্ট্রাইক রেট, 27 বলে 31, 21 বলে 25 এরকম করে কিন্তু খেলেছে। যেটা টি20 তে ভাই না, এর জন্য কথা উঠেছিল যে সঞ্জু স্যামসনকে 3 নম্বরে খেলানোর জন্য, তো এটা খেলায়নি, ইন্ডিয়া সেম টিমের সঙ্গে গেছে। তো তিলক ভার্মা কিন্তু এখানে অবশ্য কোনো উপায় নেই, আমি যা দেখছি তিলক ভার্মাকে বসিয়ে যে অন্য কাউকে নেবে সেরকম কোনো প্লেয়ার নেয়নি কিন্তু। তিলক ভার্মা তো ওপেনিং ব্যাটসম্যান না, তাহলে ওপেনিং ব্যাটসম্যান। আমার ওইখানে আরেকটা ওইটা নিয়ে একটা প্রশ্ন আছে, যেখানে আমার এর আগে কে ছিল, সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ছিল। তো এখানে একটা রাইটি একটা লেফটি ছিল, ঠিক আছে, রাইটে আউট হলে আমরা সূর্যকুমার যাদবকে 3 নম্বরে খেলতে দিই, ওর কিন্তু অরিজিনাল স্পট 3 নম্বর, তিলক ভার্মার জন্য ছেড়েছে 3 নম্বরটা ছেড়েছে। তো এইখানে যেখানে এখন ঈশান কিষান আর অভিষেক শর্মা দুজনেই লেফট হ্যান্ডার, তাহলে আউট হলে একটা সূর্যকুমার যাদব কি একটা ম্যাচে আগে নামতে পারে না এরকম একটা প্রেশার ম্যাচের মধ্যে? মানে তুমি বাইলেটারাল সিরিজে এগুলি করে এসছো দেখে তো মানুষ একটা বুঝতে পেরেছে যে না, তুমি যদি লেফটি আউট হয় লেফটির জায়গায় লেফটি নামবে, রাইট হ্যান্ড আউট হলে রাইট, মানে এরকম ভাবে কম্বিনেশন সেট করে দিয়েছে। হঠাৎ করে আইসিসি ইভেন্টে যে শুরু হলো, টি20 বিশ্বকাপ যখন শুরু হলো, তখন থেকে দেখলাম আর কোনো রকম ওইগুলো ইমপ্লিমেন্ট নেই। তাছাড়া সবকিছুতে চেঞ্জ হয়েছে দুটো জিনিস বাদ দিয়ে, এক তো হচ্ছে সূর্যকুমার যাদব 3 নম্বরে নামছে না, ওই একটা জিনিস, আর রিঙ্কু সিংকে উপরে খেলাচ্ছে না, এই একটা জিনিস। বোলিংয়ে চেঞ্জ হয়েছে, যেমন আমরা আজকে দেখেছি তো হার্দিক পান্ডিয়াকে ইয়েতে বল করেনি, পাওয়ার প্লেতে বল করেনি, তারপর বুমরার ওভার লাস্ট অব্দি রেখে দিয়েছে, ব্যাটসম্যানের মধ্যে শিবম দুবে উপরে চলে আসছে, ওয়াশিংটন সুন্দর অব্দি উপরে চলে আসছে। তাহলে এই জিনিসগুলো যখন চেঞ্জ হচ্ছে, আজকে সূর্যকুমার যাদব কিন্তু খেলতেই পারতো 3 নম্বর খেলতে পারতো, আর রিঙ্কু সিংকে 100% আজকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় 100% নামতে পারতো। তারা মানতে পারছি যদি কোলাপস হয়ে যেত একটা ম্যাচ তো দিতে হবে, রিঙ্কু সিং তো শুধু ফিনিশার না, ও আমরা 3 বল 4 বল এর আগে যে কটা ভালো ইনিংস দেখেছি আমরা রিঙ্কু সিং এর, প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু ও ধরে নিয়ে গিয়ে লাস্ট অব্দি নিয়ে গিয়ে ম্যাচ জিতিয়েছে, হাফ সেঞ্চুরি মেরেছে ইন্ডিয়ার হয়ে। তাহলে এখানে এই ম্যাচটা অন্তত দরকার ছিল, যেহেতু উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে। ওয়াশিংটন সুন্দর যেটা টেস্টে করে বা ওডিআইতে করিয়েছে ওকে দিয়ে, আমি মানছি সেরকম কিছু করতে চেয়েছিল যে ও একটা দিকে ধরে রাখবে, সূর্যকুমার যাদব ওদিকে বেশি স্ট্রাইক রেটের সঙ্গে খেলবে। কিন্তু কেন, আমার কি দরকার, আমার যেখানে 8 নম্বর অব্দি ব্যাটসম্যান রয়েছে থাকুক না, ওয়াশিংটন লাস্টে থাকুক, আমি রিঙ্কু সিংকে আগে নামাই, একটা দিন আগে নামিয়ে দেখি। হার্দিক পান্ডিয়ার মানে ওর যে অর্ডার যে ব্যাটসম্যান, ঠিক আছে, যখন কিছু খেলতে পারে, ও যে ধরনের ব্যাটসম্যান, ওর কাছে কোনো ম্যাটার করে না, এত এক্সপেরিয়েন্স ম্যাটার করে না। ইন্ডিয়ার টোটাল সবথেকে বেশি এক্সপেরিয়েন্স টি20 প্লেয়ারের মধ্যে এখন এই 2-3 জনই রয়েছে, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ। তাহলে যেখানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার তো ইস্যুই নেই, হার্দিক পান্ডিয়াকে নিয়ে ও 6 নম্বরে 7 নম্বরে যেখানে খুশি নামুক, রিঙ্কু সিংকে আগে নামানো উচিত। আর শিবম দুবে একা কত খেলবে না, ও বলে করে দেখাচ্ছে, ব্যাটে করে দেখাচ্ছে। তো ব্যাটিং লাইন আপ এখানে পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে ভাই ইন্ডিয়ার, ঠিক আছে। এটা প্রথম ম্যাচ থেকে সূর্যকুমার যাদব যেটা ইউএস এর সঙ্গে 84 রান করে জিতিয়েছিল, ওই ম্যাচেও কিন্তু কোলাপস দেখেছি আমরা, পরপর প্রত্যেকটা ম্যাচের মধ্যে ব্যাটিং কোলাপস দেখেছি, বিশেষ করে স্পিনারের বিরুদ্ধে। আর যেটা এই মাঠে এসে আমরা দেখলাম পেসারের বিরুদ্ধেও হচ্ছে। এর জন্য তো বলছি এই ম্যাচে যদি না শুধরায় তাহলে কিন্তু পরের যে দুটো ম্যাচ আছে সেটাতে কিন্তু ভাই খুব টাফ হতে চলেছে। তাহলে এখানে ভুলটা কি হচ্ছে, এখানে ভুলটা হচ্ছে এই যে একটাই ব্যাটিং অর্ডার, দায়িত্ব ব্যাটিং অর্ডার, ঠিক আছে, যার যেখানে দায়িত্ব সেখানে তাকে খেলতে হবে। আমার টিম কিন্তু কমা না, যদি অন পেপার আমি টিম দেখি, এরকম টিম কিন্তু নেই। আর এরকম টিম ওয়ার্ল্ড কাপে একটা দুটো টিম বাদ দিয়ে, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বাদ দিয়ে কিন্তু এরকম টিমই নেই। 8 নম্বরে ব্যাটসম্যান, তুই প্রত্যেকটা প্লেয়ার ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখে, তাহলে এখানে যদি পারফরমেন্স না করতে পারে, নিজে দায়িত্ব না নেয়, তাহলে তো এইসব ম্যাচ হারবে। একটা ভালো ম্যাচ আসলো সাউথ আফ্রিকার সঙ্গে, একটা ম্যাচে কিন্তু হেরে গেল, এইখানেই কিন্তু হেরে গেল অলরেডি। এই ম্যাচটা যেখানে বলা হচ্ছিল যে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হবে পুরো ওয়ার্ল্ড কাপের, ফাইনাল বাদ দিলাম, এখন ফাইনাল তো এখনো বোঝা যায়নি, কিন্তু এই ম্যাচ এই ওয়ার্ল্ড কাপে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এটা, সেখানে ইন্ডিয়া পুরোপুরি হেরে গেল। তাহলে আর কি বলবি, একটা ইম্পর্টেন্ট ম্যাচ, একটা ভালো টিমের সঙ্গে ম্যাচ, একটা হেরে গেল। দেখ, আমরা কিন্তু যখন বাইলেটারাল সিরিজ সাউথ আফ্রিকা বল, নিউজিল্যান্ড বল, ওখান থেকে পারফরমেন্স দেখেই কিন্তু টিম সিলেকশন হয়েছে, ঠিক আছে। তার মানে কি আমরা এদের পারফরমেন্স নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ওই যে আরেকটাই কথা, আইসিসি ইভেন্টই একটা ভাই পেশার, ঠিক আছে। তারপরে তো 3 থেকে 4 জন আমার মনে খুব সম্ভবত ঈশান কিষান,
তারপর অভিষেক শর্মা, তুই কাকে বসাবি ঠিক আছে না আমি বলছি রিঙ্কু সিং, এরা কিন্তু প্রথমবার খেলছে আইসিসি ইভেন্ট করে। তুই দেখ কাকে বসাবি, হ্যাঁ। তুই এখানে কাকে বসাবি? ঈশান কিষান এরকম একটা সিরিজ খেললো, না। ঠিক আছে, নিউজিল্যান্ডের এগেইনস্টে। তারপর অভিষেক শর্মা, সবাই পোটেনশিয়াল জানে, পোটেনশিয়ালের হ্যাঁ, দৌলতে হ্যাঁ, খেলছে, অবশ্যই, পোটেনশিয়াল জানে। তারপরে 3 নম্বরে তিলক বর্মা, যার এভারেজ নাকি বিরাট কোহলির থেকেও বেশি, হ্যাঁ, তাহলে তাকে যে বসাবি নাকি তুই? এশিয়া কাপ থেকে শুরু করেছে ওর পারফরমেন্স দেখানো। 4 নম্বরে কে? সূর্য কুমার যাদব, সূর্য কুমার। ইন্ডিয়ান টি20 মানে সবথেকে সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান বলা যেতে পারে টি20 একটা টাইমে ছিল। ফার্স্টে 3000 রান গত এক বছর যদি আমরা বাদ দিই, হ্যাঁ। তারপরের থেকে তো খেলছেই। এখানে তুই রিঙ্কু সিং, শিবম দুবে ঠিকঠাক জায়গায় আছে, হার্দিক পান্ডিয়া ঠিকঠাক জায়গায় আছে, এদের নিয়ে প্রশ্ন হবে না। না। আর রিঙ্কু সিং, তুই এখানে যে 6-7 নম্বরে গিয়ে একটা ব্যাটসম্যান তুই কাকে আনবি রিঙ্কু সিং বাদ দিয়ে? অবশ্য সেটাও ঠিক। একটা প্লেয়ার ছিল জিতেশ শর্মা, তাকে তো আর কনসিডার করছে না, যেহেতু না, অলরেডি না, দুটো না। উইকেট কিপার আমাদের নেওয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। জিতেশ শর্মা এখানে কিন্তু ইম্প্যাক্ট হতো এখানে, কিন্তু রিঙ্কু সিং এর উপর ভরসা দেখিয়েছে, কারণ রিঙ্কু সিং এরকম ম্যাচ জিতিয়েছে ইন্ডিয়াকে, না এর জন্যই দেখিয়েছে ম্যাচ, নিশ্চয়ই ভরসা। অবশ্যই ওর জন্যই তো আর প্রত্যেকটা কোচের একটু পার্সোনাল বায়াস আলা প্লেয়াররা থাকে প্রত্যেকটা টিমের মধ্যে, যেহেতু গৌতম গম্ভীর একসময় ইন্ডিয়ার কেকেআর এর কোচ ছিল, ঠিক আছে। আর রিঙ্কু সিং তো নিজেকে প্রুভ করেছে, এমন তো না, প্রুভ করেছে। ফিনিশার হিসাবে ওইটাই ব্যাপার, তুই এখানে বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই, টিম একদম আমি ঠিকঠাক। হ্যাঁ, আমার টিমের যে কম্বিনেশন আছে ওটাতে নিয়ে কোনো ডাউট নেই, না। কিন্তু মেন কথা হচ্ছে যার যার পারফরমেন্স এখনো বলছি বুঝে নিতে হবে, হ্যাঁ। ঠিক আছে। আর ওই যার যার দায়িত্বটা নিতে হবে, দায়িত্বটা নিতে ঠিক হবে। আছে, পেশেন্ট একদম নেই, ধৈর্য তো আমার মনে হয় না আমি আজকে কোনো কার মধ্যে দেখেছি। বাজে শট সিলেকশন দিয়ে আউট হয়েছে, তার মধ্যে হচ্ছে কে এসে ভাবছে কি আমার বাড়িতে হয়তো কোনো কাজ মাজ আছে, আমি বা এখানে শেষ করবো, ডাকঘাটে গিয়ে খেলা দেখবো, পরের মানে প্লেয়ারের খেলা দেখবো। কিন্তু এটা নিলে ভাই সামনে জিম্বাবুর ম্যাচ আছে, আমি ওয়েস্ট ইন্ডিজের কথা বাদই দিলাম, জিম্বাবুর ম্যাচে ঠিক আছে যদি না শুধরা আসছি ওই ম্যাচগুলোর উপরে পরে আসছে, আমরা ইয়েতে আসছি। তো ম্যাচের উপরে যদি আমরা আসি, ম্যাচের উপরে যদি প্রথম থেকে বলি, আমরা টস জেতে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, ঠিক আছে। এই মাঠে মানলাম যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং নিয়েছে, ইন্ডিয়া চেয়েছিল ব্যাট নিতে, কিন্তু বোলিং ঠিক আছে, কারণ হচ্ছে আমরা সাউথ আফ্রিকার, আমরা জানি টিম কেমন সাউথ আফ্রিকা, ঠিক আছে। একটা চেস যদি সামনে টোটাল থাকে আমাদের সুবিধা হবে, যেখানে এখানে ডিউ আসছে না, ঠিক আছে। তো ডিউ আসছে না যেহেতু এখানে অতটা ম্যাটার করে না, ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিং। আর হচ্ছে তোর এইখানটায় তোর টসের পরে যদি টিমের উপরে আসি আমরা, টিমের উপরে চেঞ্জ কিছু করেনি। গত নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেছিল, যারা খেলেছিল তারাই খেলেছে। সাউথ আফ্রিকার কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে, যার মেন প্লেয়াররা তারকে লুঙ্গি এঙ্গিরি, তোর বস, এরা সব ফেরত এসেছে, ঠিক আছে। মানে সেটাই তো বলছি, টসে হেরেছে ঠিক আছে, কিন্তু আমাদের যাদের নিয়ে ভয় ছিল, কুইন্টন ডিকক, মার্করাম, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর লিকন্টন আছে, ঠিক আছে, এরা তিনজন প্রথমেই প্রথম ওভারের দিকে আউট। মেইনলি ভয় ছিল হচ্ছে এডেন মার্করামকে নিয়ে। এডেন মার্করাম এই সিরিজের মধ্যে যা খেলেছে, মানে কেউ মানে পারফেক্ট একজন ব্যাটসম্যান, মানে টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান হওয়ার পরেও যে এরকম স্ট্রাইকারের সঙ্গে খেলতে পেরেছে, এডেন মার্করাম কিন্তু এই বছর এটা বুঝিয়ে দিয়েছে। কারণ আমরা যদি তার স্কোর দেখি, 28 বলে 44 প্লাস হচ্ছে তোর 11 বলে 28, তারপরে হচ্ছে তো 44 বলে 86, তাও আবার নিউজিল্যান্ডের এগেনস্টে, 32 বলে 59, এরকম কিন্তু 4 ম্যাচে 3টে এরকম পারফরমেন্স রয়েছে, ঠিক আছে। সেরকম সেই প্লেয়ারটাকে যখনই আউট করে দিচ্ছি আমি প্রথম ওভারে, প্লাস সেকেন্ড ওভারে সে কুইন্টন ডিকক, যার নাকি ইন্ডিয়ার এগেনস্টে সব থেকে ভালো রেকর্ড রয়েছে, 500-র উপরে রান, 44-এর এভারেজ রয়েছে। তাহলে সেই প্লেয়ারটাকে বুমরা আর রাশিদীপ মিলে দুজনেই প্রথমে আউট করে দিল। কি বল করছিল, হ্যাঁ, প্রথমে এসে দুজনে মিলে যা বল করছিল, প্রথমে মনে হচ্ছিল মানে কোথায় তখনই পাওয়ার প্লেতে মনে হচ্ছে আমরা জিতে গেছি। মানে ফাস্ট বোলার্স হান্টিং পেয়ার্স বলে যে একদম পারফেক্ট উদাহরণ। মানে 3খানা উইকেট পাওয়ার প্লেতে নেওয়া, সেখানে 36-37 রান, ঠিক আছে, সেখানেই মনে হচ্ছে আমরা অর্ধেক ম্যাচ জিতে গেছি। তারপরে ভাই আসলো 2 তুফান, ঠিক আছে, তারপরে টেবিল ব্রেভিস আর হচ্ছে ডেভিড মিলার তো আজকে পুরো একদম মাথায় কফন বেঁধে এসেছিল যে খুন্নাস আজকে বদলা নিতেই হবে। ওরা যখন আউট হচ্ছিল তখন ডাগ আউট থেকে উঠে গিয়ে ওর মধ্যে কোথাও মানে জেদ ভাই তখনই কিছু নিয়ে এসেছিল যে ওটাই আমি দেখছি 2024-এর বদলা আমি নেবই। হ্যাঁ, তাহলে ভাব 100 কত পার্টনারশিপ, বোধহয় 100-র উপরে পার্টনারশিপ হয়েছে ওদের, তাহলে ওই রকম পার্টনারশিপ করেছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই আর্শদীপ সিংকে নিয়ে, এটা আর্শদীপ সিং সবসময় মানে র্যাডারের পিছনেই চলে যায় বলতে গেলে, আর্শদীপ সিং কিন্তু টি20 ক্রিকেটে বলতে পারিস বা নর্মালি ওর কিন্তু একটা নিজস্ব পরিচয় বানিয়েছে, যেটা মোহাম্মদ সিরাজ বানাতে পারেনি। আমি কি বলতে চাইছি সেটা বলছি আর কি। তো আর্শদীপ সিং কিন্তু বুমরা থাকাকালীনও একটা নিজস্ব পরিচয় বানিয়েছে কিন্তু,
ঠিক আছে, ওর একটা আলাদা ইন্ডিভিজুয়ালিটি বানিয়েছে যেখানে ইম্প্যাক্ট আছে, হ্যাঁ তো team এর ওর মধ্যে উপরেও impact ভরসা আছে। করে হুম, ইন্ডিয়া আগাতে পারে এরকম ব্যাপার। অবশ্যই। যেটা সিরাজ থাকলে কি হয়, সিরাজ বুমরার নিচে দেবে যায়, কিন্তু আর্শদীপ সিং সেটা না, আর বুমরার সঙ্গে টক্কর দিয়ে চলছে এমনিতেও। সেটাই তো বলছি, তুই যদি বোলিং কম্বিনেশনে যাস এখানে আর্শদীপ সিং আর হচ্ছে বুমরা, এর হ্যাঁ। থেকে সেরা কম্বিনেশন মনে হয় না T20 ওয়ার্ল্ড কাপে আমরা কখনো না। দেখেছি, ঠিক আছে। তো একটা সময় ছিল শামি ছিল, বুমরা ছিল, ঠিক আছে, বা শামি সিরাজ ছিল, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও সেরা কম্বিনেশন টি-টোয়েন্টিতে বলতে গেলে ওডিআইতে শামি আর বুমরা হ্যাঁ হয়েছে। সেরা কম্বিনেশন আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে এই দুখানা। হ্যাঁ না না অবশ্যই ঠিক আছে। Pace, তো ওইদিকে তোর ওইদিকে ইয়ে করেছে 29 বলে 45 মেরেছে ডেভাল ব্রাভিস, আর হচ্ছে তোর 35 বলে 63, দুজনে ডেভিড মিলার। পুরো মিডিল ওভার থেকে ম্যাচ একদম ইন্ডিয়ার হাত থেকে বের করে নিয়ে চলে গেছে। 15 ওভারে প্রায় 10 করে রান যাচ্ছিল, 15 ওভারে 140 সামথিং এরকম ছিল। তো ওইখানটায় এসে শিবম দুবে তার রোল দেখালো, ব্রেক থ্রু দিল শিবম দুবে এসে। শিবম দুবে কিন্তু উইকেটটা ডেভাল ব্রাভিসের উইকেটটা তুললো। পরের ওভারে বরুণ চক্রবর্তী এসে, বরুণ চক্রবর্তীও তোর ডেভিড মিলার তুললো। বরুণ চক্রবর্তী আজকে 3 ওভারে 47 খেয়ে গেছে। এটা কিন্তু একটা স্ট্রেঞ্জ ব্যাপার, 1 নাম্বার বোলার যেখানে। তো যাই হোক, এরকম দিন যায়, এরকম এটা কোনো ব্যাপার না। কিন্তু তারপরে সূর্যা কুমার যাদব আমি তারিফ করতে যাবো ওই জায়গাটায়, যে 17 নম্বর ওভারটা কিন্তু এইখানটায় হিসাব মতো বুমরা 2টো ওভার বাকি ছিল, আর্শদীপের একটা বাকি ছিল। সবাই জানে যে 18, 19, 20 এই 3টে ওভার করবে বুমরা, 18, 20 আর 19 নাম্বার আর্শদীপ সিং। যেহেতু ওখানটা 2টো উইকেট পড়লো, সূর্যা কুমার যাদব কিন্তু ওইখানটায় 17 নম্বর ওভারে বুমরাকে নিয়ে চলে আসলো, রান চাপিয়ে দিল, উইকেট তুলে নিল মার্কো ইয়ানসেনের। 200 কনফার্ম ছিল রে, 200 কনফার্ম ছিল। তারপরে 18 নম্বর ওভারে আবার আর্শদীপ সিংকে নিয়ে আসলো, আর্শদীপ সিং একটা উইকেট তুলে দিল। 19 নম্বর ওভার তো মানে কামাল হয়ে গেছে, 3 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে বুমরা 19 নম্বর ওভারে। তাহলে ওই সময় 100 কত ছিল, 166, 66 ছিল। 66 ওই জায়গাটায় এসে লাস্ট ওভারটা এমন মার খেয়ে গেছে টিস্টন স্টাপসের হাতে, ওই খেলাটা ঘুরিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়া। ওই 20টা রানে কিন্তু পুরোপুরি খেলাটা ঘুরিয়েছে। হ্যাঁ অবশ্যই। টিস্টন স্টাপস একা 20 রান মেরে দিয়ে বেরিয়ে গেছে হার্দিক পান্ডিয়াকে, যার জন্য 186 অবধি কিন্তু পৌঁছে যেতে পেরেছে। এটা হচ্ছে খেলার পুরো স্টোরি ছিল আজকের। ইন্ডিয়ান বোলিং খুব একটা খারাপ হয়নি এই একটা ওভার বাদ দিয়ে। আর হচ্ছে তোর ব্যাটিং এর কথা বলা হয়, ব্যাটিং পুরোই খারাপ হয়েছে, কোনো কিছু ভালো হয়নি। আর কোনো কথা বলবি না, শিবম দুবে একমাত্র ফাইট করছিল, আর সেরকম কেউ দায়িত্ব নিয়ে খেলেনি, ঠিক আছে। আর এত সুন্দর একটা ম্যাচ যেখানে 200 রান হওয়ার কথা ছিল, সেখানে 187 রানে আমরা ওদেরকে রুখতে পেরেছি। সেখানে একটু দায়িত্ব, পাওয়ার প্লেতে যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো না, 40-45 রান কি 50 রান হতো না, তাহলে এই ম্যাচটা কিন্তু অনেক ক্লোজ যেত, অনেক ক্লোজ যেত। যে আসছে শটগুলি বাজে শট সিলেকশন তো যাচ্ছে যে জঘন্য, কেউ দায়িত্ব নেই। মেন হচ্ছে মোরালিটির প্রবলেম আছে, মানে ওদের যে মানে কোর থিঙ্কিংটা যেটা নিয়ে মাঠে নামছে ব্যাট করতে, সেই জিনিসটা চেঞ্জ করতে হবে। এটা ওয়ার্ল্ড কাপ ভাই। আমি একটা কথা বলে দিচ্ছি, গৌতম গম্ভীর যখন থেকে কোচ হয়েছে, হ্যাঁ মানলাম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, আসো পেটাও যা হবে, রেজাল্টও দিয়েছে, রেজাল্টও দিয়েছে। কিন্তু ভাই এটা আইসিসি কোন টুর্নামেন্টের প্রেসার, এই প্রেসার এত সহজ না ভাই, যেখানে এত সহজ না, যেখানে এত ভালো ভালো প্লেয়ার থাকতে একমাত্র এক্সপিরিয়েন্স সবথেকে বিরাট কোহলি। নিশ্চয়ই মনেই আছে যে পাকিস্তানের এগেইনস্টটা এই যখন বিরাট কোহলি বলে সেই সময় এই জিনিসটা করতে পেরেছে, মানে সেই মেলবোর্নের গ্রাউন্ড, বিরাট কোহলি অনেক আছে, মানে জাস্ট একটা তুলে ধরছি, মেলবোর্নের গ্রাউন্ড 60, মানে যখন 10 ওভারে 60, 4 উইকেট না 5 উইকেট ছিল, তখন হার্দিক পান্ডিয়া আর বিরাট কোহলি, ওই যে একটা প্রেসার মোমেন্ট, ঠিক আছে, সবাই নিতে পারে না ভাই। লাস্টে যখন 8 বলে 28 ছিল, সেই যে 2টো 6, মানে এটা কেন বলছি, মানে খারাপ লাগছে যে আইসিসি টুর্নামেন্টের প্রেসার, মেইনলি আমরা ওর জন্য বলছি প্রেসারটা কতটা হয়। এইজন্য চেস মাস্টার এমনি বলে না ভাই, যে চেস করে যে ম্যাচ জেতানো। তো এইখানে এসে কিন্তু বর্তমানে যা দাঁড়ালো, এখানে বহুত কিন্তু ডিফিকাল্ট হয়ে গেল, ডাই হয়ে গেছে। যে জিম্বাবুয়ের ম্যাচ ধরে নিচ্ছে জিতবে ইন্ডিয়া, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে এসে কিন্তু ডু অর ডাই হয়ে যাবে। যে জিতবে ওয়েস্ট ইন্ডিজও ওর সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সঙ্গে, ওই ম্যাচটা তো হারবে আশা করছি। ইন্ডিয়ার মতো টিম হারুক জিতুক সেটা না, জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ জিতবে। তো ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের আমার কথা হচ্ছে 1 তারিখে কি বলতো, ওটা হচ্ছে সেমিফাইনালের রাস্তা পাকা, সেমিফাইনালে একদম জিতবে, এই গ্রুপ থেকে সেমিফাইনাল কনফার্ম। হ্যাঁ সত্যি তাই হবে, দেখবি। আর ওইদিকে তোর বলাও যায় না ভাই, এইসব সিচুয়েশনে এসে ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলে দেবে, কারণ ওরাও ফর্মে রয়েছে। তো ওখানে ইন্ডিয়া কিন্তু এখন আবার ইডেন গার্ডেনের, যেখানে আউটফিল্ড ফাস্ট, হাই স্কোরিং গ্রাউন্ড, এখানে কিন্তু ইন্ডিয়া তাহলে ডাউটফুল থাকলো এখনো। আমি তো ভাববো 50-50, আমি ভাববো 60-40 ধরবো না, 70-30 ধরবো। এই ম্যাচটা সিকিউর করতে পারলে কিন্তু তাহলে কিন্তু কাজ হয়ে যেত বেশ ভালো। এটা কিন্তু এখন ফার্স্ট ম্যাচ উইন মানে অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে হচ্ছে দুটো খেলা আর কি, মানে দুটো ম্যাচ খেলা। তো নেক্সট ম্যাচে কোনো চেঞ্জ দেখছিস তুই? নেক্সট ম্যাচের চেঞ্জ আমার তো মানে ফুলফিল ডাউট একজনের উপর হচ্ছে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর জায়গায়
ভাই এক্সপিরিয়েন্স নিয়ে আসো, বারবার বলছি। অক্ষর প্যাটেল এমনি ভাই 2024 ঠিক আছে ওয়ার্ল্ড কাপ ভাই এমনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভাই জিতিয়েছে, দেখিয়ে জিতায়নি, ওয়ার্ল্ড ঠিক কাপ আছে ফাইনাল জিতিয়েছে অক্ষর প্যাটেল। এটাই তো বলছি। হ্যাঁ, আমার ওই লেফটি আছে বলে আমার না, এগুলো competition ছাড়তে হবে। এমন ব্যাপার নেই কোনো, না। কারণ সাউথ আফ্রিকায় কিন্তু একটাই স্পিনার খেলাচ্ছে কেশব মহারাজ, হ্যাঁ। সে লেফটে আসুক রাইটে আসুক, আমার উইকেট টেকার আর মেন বোলার কিনা আমি সেটা দেখবো। আমার এই অক্ষর প্যাটেল যখন- মেন বোলার, হ্যাঁ। বোলিং অলরাউন্ডার, তাহলে আমি এখানে অক্ষর প্যাটেল কেন নিয়ে চলবো। কেশব মহারাজ উইকেট পায়নি হ্যাঁ। বা উইকেট পাচ্ছে না? আর আর এখানটায় কিন্তু আরেকটা জিনিস যে সঞ্জু স্যামসনকে কি সুযোগ দেওয়া উচিত কিনা, এটা কিন্তু একটা বড় কথা। এটা আমরা শিওর ধরছি না, আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, না, আমার অনিল কুম্বলের একটা কথা ভালো লেগেছিল, হ্যাঁ। যে তোর বলেছে ও যে অভিষেক শর্মাকে তো অনেকগুলো চান্স দেওয়া হলো, তাহলে এইখানটায় অভিষেক শর্মা প্রথমে পুরো লিগে চান্স পেয়েছে, এই একটা ম্যাচ চান্স দেওয়া হোক, দিল এই ম্যাচে ফ্লপ, তাহলে এখানে সঞ্জু স্যামসনকেও আরো দুটো ম্যাচ চান্স দেওয়া উচিত, মানে নেক্সট দুটো ম্যাচ। মানে তুই বলতে চাইছিস যে চান্স যদি হয় তাহলে ওপেনিং করবে? হ্যাঁ, ঠিক আছে। ওপেনিং করবে। 3 নম্বরে তিলক যেমন খেলছে 3 নম্বরে 3 নম্বরে তিলক, আর আমি ভাবছি যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেল, হ্যাঁ। তাহলে টিমের কম্বিনেশনটা ভালো হয়ে যাবে, ঠিক যেটা আছে। নিয়ে ইন্ডিয়া ভেবেছিল যে ওয়ার্ল্ড কাপে ভেবেছিল, হ্যাঁ, যেটা ভেবেছিল। কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, বা আমরা কেন সবাই আলোচনা করছিল যে কোথায় যেন সঞ্জু স্যামসং তো টিমে বাপসি করবে, প্লাস হচ্ছে ওয়াশিংটন হ্যাঁ, এটা শোনা যাচ্ছিল যে 3 নম্বরে তিলক ভার্মার জায়গায় হ্যাঁ ওয়াশিংটন সুন্দরের সঞ্জু স্যামসন জায়গায় অক্ষর প্যাটেল খেলবে। এক্সপিরিয়েন্স নিয়ে আসো ভাই, হ্যাঁ। এক্সপিরিয়েন্স নিয়ে আসো। কিন্তু যাই হোক হলো না, পুরো ব্যাটিং মানে ব্যাটিং লাইন আপ পুরো চাচ্ছাতে জঘন্যতম, ঠিক আছে, এটা বলার আর কোনো ভাষা নেই। যাই হোক, আজকে হ্যাঁ, এই মোটামুটি এই হ্যাঁ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিয়ে আর কথা বলতে চাই না, না। যা হয়ে গেছে দেখা যাচ্ছে পরের ম্যাচে, পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের সাথে তো জিতবেই, জানা কথা, ঠিক আছে। তো জিতবে এত কনফিডেন্স নিয়ে বলিস না, কিন্তু আশা করছি জিতবে। হ্যাঁ, আশা করছি জিতবে। যাই হোক, জিতবেই, ক্রিকেটের বাপরে। কোনো ইয়ে নেই না। তো যাই হোক, এরপরে শ্রীলঙ্কার ইয়ের ম্যাচে যদি আসি, ইংল্যান্ডের ম্যাচে যদি আসি আমরা, শ্রীলঙ্কা নিজের পায়ে নিজে কিভাবে কুরুল চান্স মারলো, ছিল আজকে। 146 রান, এত সুন্দর বল করলো শ্রীলঙ্কা, প্রত্যেকটা বোলার শুরু থেকে, পাওয়ার প্লে শুরু থেকে, ওদের 37 রান মাত্র ইংল্যান্ডের মতো, যেখানে জস বাটলার আর ফিল সল্ট এই দুজনে মিলে ওপেনিং করে ওদের, এর থেকে বিধ্বংসী ওপেনার, এক্সপ্লোসিভ ওপেনার আর কে হতে পারে। হ্যাঁ। সেইখানে ওদেরকে জেকব বেথেলকে আউট করলো, সেইখানে ওদের 37 রানে আটকেছে। মধুশঙ্কা থেকে শুরু করে, থিকসেনা থেকে শুরু করে, বলে লাগে প্রত্যেকে উইকেট পেয়েছে, বলে লাগে উইকেট তুলেছে, তিক্সেনা উইকেট নিচ্ছে, আর কোথায় জানে ধনুকের মতো হ্যাঁ, নিয়ে ওটা তো একদম celebration মানে আছেই। বলছি আর কি, হ্যাঁ। মানে এত সুন্দরভাবে আমরা তো ভেবেছিলাম যে পুরো- এটা ম্যাচ একতরফা চলে পুরো যাবে না। ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে একদম পুরো হ্যাঁ, আজকে ওই শ্রীলঙ্কার যেখানে bowling। জাস বাটলারের মতন ভাই বিধ্বংসী জস ব্যাটসম্যান, বাটলার কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে এই বছরই লাস্ট জস তাই তো মনে হচ্ছে। কারণ হচ্ছে ওই পুরো এই সিরিজটার মধ্যে 3-7 20 রান বোধহয় হাইয়েস্ট করেছে। সেটাই তো বলছিলাম যে বিশ্বকাপে আসার আগে মানে সবচেয়ে বলা ছিল ওপেনিং প্লেয়ার সব থেকে কার ডেঞ্জারাস, সবথেকে খতরনাক কিন্তু ইয়ের আমরা সবাই ভোট দিয়েছিল পুরো ইংল্যান্ড। ইংল্যান্ড টিমটাই ভাবনা, ওর তো হ্যাঁ। ব্যাটিং হেভি টিম, তাও এইভাবে ইংল্যান্ড টিমও আজকে এক্সপোজ হয়েছে, ওদের কে নেই, এসে শেষ ম্যাচ গিয়ে উইল জ্যাক্সকে গিয়ে প্রত্যেকটা ম্যাচ জেতাতে হচ্ছে, স্যাম কারানকে জেতাতে হচ্ছে। তারপরে ওভার 10 9 নম্বরে নামে হাইস, মানে তাহলে কি তারপর বলবো? জোফরা আর্চার আছে আবার, হ্যাঁ জোফরা আর্চার ওভার 10 তো একটা 6 মেরে, হ্যাঁ। তো যাই হোক 146 রান করেছিল। 146 রান করেছে, আর সেখানে শ্রীলঙ্কা কি করলো, ছে 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 আমি খেলাটা জাস্ট ভাবলাম কি এসে দেখছি, আমি অফিস থেকে ফেরার সময় বাড়িতে এসে দেখবো, স্নানটা করে এসছি, দেখি 4 ওভার মতো হয়ে গেছে, 5 উইকেট পড়ে গেছে। আমার তো দেখে মানে আমি অবাক হয়ে গেলাম যে কি করলো এটা শ্রীলঙ্কা, প্রথম নিশঙ্কা চললো না, ব্যাস শেষ, তুই রে ভাই উইল প্রত্যেকে জ্যাকসন, নামছে আসছে তাড়াহুড়ো করে আউট হয়ে চলে আমি যাচ্ছে। ভাবছি মানে কত রান চেস করতে হবে আমি এরকম একটা ভাবছি স্পিন স্ট্র্যাক, ঠিক আছে ঠিক আছে চলো 1-2 উইকেট পড়তে পারে, হ্যাঁ। উইল জ্যাকসন মতো সারা 3 উইকেট নিয়ে চলে যায়। হাইট তো দে অন্তত, হ্যাঁ সেটাই তো, 3 উইকেট নিয়ে চলে গেল, তাহলে যেখানে হচ্ছে উইলিয়াস কিন্তু 3খানা ম্যান অফ দ্য ম্যাচ পেলো এই ম্যাচ নিয়ে, সেটাই তো 5টা ম্যাচে। মানে কিছু এই ব্যাড লাক। জোফরা আর্চার বল করছে 149, ঠিক আছে, 146, 150 এরকম গতিতে জোফরা আর্চার বল করছে। ভাই উইল জ্যাক 4 ওভার বল করে 22 রান 3 উইকেট। তো শ্রীলঙ্কার কিন্তু বড় একটা সুযোগ পেয়েছিল এখানটা, সবাই একটা কোথাও মনে সুযোগ হচ্ছে পাবে, না শ্রীলঙ্কা কিন্তু সুযোগ হারালো, আর উঠতে না পারবে না, না এটা তো এখান বল থেকে। আমার মনে হয় শ্রীলঙ্কা বাহার, মানে শ্রীলঙ্কা আর উঠতে পারবে না গেছে। এখান থেকে, ঠিক শ্রীলঙ্কা আছে, ওঠা কেননা মুশকিল বলছি হয়ে যাবে। কেননা আগের ম্যাচটা নিউজিল্যান্ড আর পাকিস্তান হয়েছিল, ওটা তো এক এক করে পয়েন্ট পেয়ে গেছে, ঠিক ওটাই আছে। বাস হয়ে দাঁড়ালো শ্রীলঙ্কা। হ্যাঁ, আর শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে ম্যাচ আছে, আর হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে। নিউজিল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের match ম্যাচ তো বলা যাচ্ছে না, পাকিস্তানের ম্যাচ জিতলেও জিততে পারে, কিন্তু পাকিস্তান কিন্তু 1 পয়েন্ট অলরেডি, হ্যাঁ, ওটাই advantage এই আর কি। গ্রুপটা এখনো বলা যাচ্ছে না, প্রত্যেকের একটা দুটো করে ম্যাচ না হলে বলা যাচ্ছে না কি হতে পারে। নেট রান রেট কিন্তু এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বি গ্রুপের জন্য, যেরকম ভারতের নেট রান রেট করে গাড্ডায় চলে গেছে, -3.80 তে চলে গেছে, তাহলে হ্যাঁ এইখানটা
বাড়াতে হবে। জিম্বাবুয়ে একটা সুযোগ আছে যেখানে কিন্তু ইন্ডিয়া বাড়াতে পারে, 70-80 রানে যদি জিততে পারে বা 6-7 উইকেটে যদি জিততে পারে তাহলে কিন্তু একটা চান্স রয়েছে ভালো। আর এদিকে মোটামুটি যা দাঁড়ালো এখন, ওইদিকে তোর আমাদের গ্রুপের মধ্যে মানে ইন্ডিয়ার গ্রুপের মধ্যে এই গ্রুপে তোর সাউথ আফ্রিকা 1 নম্বরে আসলো, প্রথম খেলাই ছিল। আর ওদের ইয়ে গ্রুপের মধ্যে হচ্ছে তোর ইয়ে চলে গেল, ইংল্যান্ড 1 নম্বরে চলে গেছে, আর ওদিকে পাকিস্তান আর হচ্ছে নিউজিল্যান্ড 2-3-এর। তো মোটামুটি এখানে আমাদের যা ছিল এর মধ্যে শেষ করছি। আমরা কিন্তু লাইভ করেছিলাম, লাইভটাও দেখতে পারেন আপনারা। আর এরপরে তো অবশ্যই ইন্টারেস্টিং নিউজ আসুক বা যাই আসুক আমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও এই নিয়ে আসবো, নোটিফিকেশন বেলটা দাবিয়ে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের কিন্তু যারা ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে না, আর ভিডিওগুলো দেখলে লাইক করবেন। তো দেখা হচ্ছে আর একটা ভালো আর একটা ধাসু মার্কা ভিডিও নিয়ে। আজকের মতো বাই।